প্রধানমন্ত্রীর সাথে ৩ বাহিনী প্রধানের বৈঠক। ঈদের আগেই ফ্যামিলি কার্ড জানালেন মন্ত্রীরা। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এখনই না দেওয়ার পরামর্শ সিপিডির। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রেসিডেন্ট ট্রাম্পের। মেরুদণ্ড সোজা করে এগোবে সরকার, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শিক্ষা নিয়ে রাজনীতি নয়, চলবে না বদলি বাণিজ্য, হুঁশিয়ারি মন্ত্রীর। দাবি আদায়ে শিক্ষকদের রাজপথে না নামার কড়া বার্তা। ফ্যাসিবাদীরা এখনো দেশে অস্থিতিশীলতার অপচেষ্টা করছে বলেছেন ডাক্তার শফিক। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি নাহিদের। রোজার প্রথম দিনেই ইফতার বাজার জমজমাট। লেবু ও শসায় উত্তাপ। 10% শুল্ক ছাড়ের পরও খেজুরের দাম না কমায় প্রশ্ন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন 3 বাহিনী প্রধানরা। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরেই সাক্ষাৎ হয়। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তারা। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো প্রধানমন্ত্রী অফিসে পৌঁছানোর পর এনএসআই এবং ডিজিএফআই এর মহাপরিচালক আলাদাভাবে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলামও বৈঠকে উপস্থিত ছিলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, ঈদের আগে পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ড নিয়ে গঠন করা হয়েছে 15 সদস্যের মন্ত্রিসভা কমিটি। এদিকে সাংবাদিকের চাকরিচ্যুতি কোনোভাবেই কাম্য নয় বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেছেন, 4 সাংবাদিকের চাকরিচ্যুতির বিষয়ে সংশ্লিষ্ট টিভি কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন তারা। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। বুধবার সকাল 9:15টায় দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালেই শুরু হয় অনানুষ্ঠানিক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নির্বাচনী ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড এবং সারা দেশে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কৌশল নিয়ে আলোচনা হয়। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, একটি বেসরকারি টিভির 4 সাংবাদিকের চাকরিচ্যুতির কারণ খতিয়ে দেখবেন তারা। বাংলাদেশ সংবাদ সংস্থা যেহেতু একটা সরকারি সংস্থা এবং এখানে নিয়োগ বহাল অথবা বাতিল এই সমস্ত কিছুরই কিন্তু একটা বিধিবদ্ধ নিয়ম আছে এবং অবশ্যই সরকার সবকিছু বিধিবদ্ধ নিয়মের মধ্যেই বিবেচনা করবে। ঘটে যাওয়া যে দুঃখজনক ঘটনা সেটাও আলাপ আলোচনার সাপেক্ষে আমরা বিধান অনুযায়ী সমাধান বের করব বাসসের ব্যাপারে। আর ব্যক্তিগত যে মিডিয়া হাউসে সমস্যা হচ্ছে সম্ভবত এখন টিভিতে, এটাও কেবল শুনেছি সংশ্লিষ্ট যারা সংক্ষুব্ধ যে কয়জন এবং এখন টিভির মালিক পক্ষ, আমি উভয়ের সঙ্গে কথা বলে বিষয়টা একটু ভালো করে বুঝে সমঝোতার মধ্যে সমাধান করা যায় কিনা উদ্যোগ নেব। যে ফ্যামিলি প্রধান যে মা, সেই মায়ের কাছে যাতে পৌঁছে যায় সেই জন্য সরাসরি এটার মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না, কোনো ধরনের রেফারাল কেউ থাকবে না, সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে লেটেস্ট আপনার আইটি ভিত্তিকতা আমরা যে মাধ্যম সেটা ব্যবহার করব যাতে কোনো ধরনের পিলফারেজের কোনো সুযোগ না থাকে। বৈঠক শেষে সাংবাদিকদের পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানান, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের ইস্যু বিস্তারিত রয়েছে। এটা কিভাবে কার্যকর করা হবে সেটি নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। এখন তো ইউনিভার্সাল, এটাকে কোনো রেস্ট্রিকশন থাকবে না, তবে এটা একটা কমিটি করা হয়েছে, হয়তো শুরু করবে হত দরিদ্র থেকে আরম্ভ করে তারপরে দরিদ্র, তারপরে মধ্যবিত্ত, এইভাবে যাবে। শুরু হচ্ছে ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসাবে চালু। ঈদের আগেই আমরা পাইলট বেসিসে ফ্যামিলি কার্ড বোধহয় আমরা ওপেন করা যায় এবং কতটুকু করা যায়, কত দ্রুত করা যায়, সংখ্যায় কি হবে এ নিয়ে আমরা বোধহয় 2-1 দিনের ভিতরে আমরা ফাইনাল করে বলবো। আশা করতে পারি যে ঈদের আগে কিছু আমরা এই জন্য আজকের মিটিং। কত পরিবারকে কার্ড দেয়া হবে সেটি এখনই সুনির্দিষ্ট না জানলেও এই প্রকল্প সার্বজনীন হবে এমন উল্লেখ করেন আব্দুল আওয়াল মিন্টু। তবে মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকার বন্দর সহ যেসব বৈদেশিক চুক্তি করেছে তা পুনর্বিবেচনা করা দরকার বলে মনে করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বলেন, অন্তর্বর্তী সরকারের চেয়েও খারাপ ঋণ পরিস্থিতি পেয়েছে নতুন সরকার।
রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টার ইনে নাগরিক প্ল্যাটফর্মের মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। নাগরিক প্ল্যাটফর্ম জানায়, ঋণের কিস্তি পরিশোধে বিদেশি ঋণের চাপ সামনে আরও বাড়বে, যা সরকারের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে। নতুন সরকার দায় দেনা মেটাতে নতুন করে টাকা ছাপানো হলে তা হবে আরও বেশি উদ্বেগজনক। এমন বাস্তবতায় কর জিডিপি অনুপাত 15% উন্নীত করার কোনো বিকল্প নেই বলেও উঠে এসেছে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের পর্যালোচনায়। জনতুষ্টি না করে ব্যাংকিং খাতে জিরো টলারেন্সের পাশাপাশি নতুন সরকারকে আর্থিক খাতে সংযমী হওয়ার তাগিদ দেন আলোচকরা। নতুন সরকারের প্রতিশ্রুত ফ্যামিলি কার্ডের ব্যবস্থা চলতি অর্থ বছরে করা ঠিক হবে না বলে মত আলোচকদের। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিনন্দন বার্তায় তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে একসাথে কাজ করবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ। বাণিজ্য প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান তিনি। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশে এখন জনগণের ম্যান্ডেটে গণতান্ত্রিক সরকার দায়িত্বে আছে, সুতরাং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সরকার মেরুদণ্ড সোজা করে কাজ করবে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের সম্পর্কের গতি বাড়বে। এতে করে কৃষক এবং শ্রমিকরা উপকৃত হবে বলে মনে করেন তিনি। ট্রাম্প আশা করেন, প্রতিরক্ষা চুক্তি সম্পাদন করার জন্য কার্যকর পদক্ষেপ নেবে বাংলাদেশ সরকার। এর ফলে সামরিক বাহিনী উচ্চমানের আমেরিকান তৈরি সরঞ্জাম পাবে বলে জানান তিনি। অংশীদারিত্ব, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি উন্মুক্ত ইন্দো প্যাসিফিক গড়ে তোলার আহ্বান জানান ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী করতে তারেক রহমানের সঙ্গে কাজ করার জন্য তিনি উন্মুখ বলেও চিঠিতে উল্লেখ করেন। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, সরকার সকল দল মত বর্ণ নির্বিশেষে, এমনকি যারা বিএনপির বিরুদ্ধে নির্বাচন করেছে তাদের সাথে মেরুদণ্ড সোজা করে কাজ করতে চায়, যেন বাংলাদেশকে সবাই ভিন্ন চোখে দেখে। অনেকদিন পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার এসেছে। গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেরকম হওয়া উচিত, সে বাংলাদেশের মেরুদণ্ড সোজা করে বাংলাদেশ সকল দেশের সাথে, সকল রাষ্ট্রের সাথে যোগাযোগ রাখবে, কথা বলবে, বন্ধুত্ব রাখবে। সব দেশের সাথেই তো আমাদের চ্যালেঞ্জ আছে, আমাদের ইস্যুস আছে। সেই ইস্যুসগুলো সমাধান করার জন্য আমাদের বাইল্যাটারাল, মাল্টিল্যাটারাল ভাবে আমাদের এগোতে হবে, সেটা আমরা এগোবো। এবং আগেই তো বলেছি, আমাদের সকল রাষ্ট্রের সাথে, সকল সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকবে। আমাদের স্বার্থ, বাংলাদেশের জনগণের স্বার্থকে সুরক্ষিত করে। এক প্রশ্নের উত্তরে তিনি জানান, বিভিন্ন দেশের সাথে বাংলাদেশিদের ভিসা জটিলতার সমাধানে সরকার কাজ করবে। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষা খাতে প্রশাসনিকভাবে তদবির বাণিজ্য বন্ধ করার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ে কোনো দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। দাবি আদায়ে শিক্ষকদের আর রাজপথ দখল করে আন্দোলন করতে হবে না বলেও জানান তিনি। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে শিক্ষা মন্ত্রণালয়ে অধীনস্থ করার পরিকল্পনা রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির 5% উন্নীত করা হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশ্বের বিভিন্ন দেশের ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে শেখাকে বাধ্যতামূলক করা হবে বলেও জানান শিক্ষা প্রতিমন্ত্রী। গত বছরগুলোতে শিক্ষা খাতে বরাদ্দ মোট বাজেটের প্রায় 12% আশেপাশে থেকেছে এবং জিডিপির অনুপাতে তা 1.5-2% কাছাকাছি ঘোরাফেরা করেছে। এটা একটি কাঠামোগত সীমা, কিন্তু আমাদের সরকারের, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নীতিগত অবস্থান পরিষ্কার। শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 5% নির্বাচনী অঙ্গীকার, সার্টিফিকেট নয়, সক্ষমতা। এটাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আমরা সেই সক্ষমতাকে পরীক্ষায় আনব। যে আপনি শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। আপনাদের দাবি দেওয়া যেভাবে আসা সেভাবে আসবে, আমরা সেগুলিকে অ্যাড্রেস করব। এমন তো না আমরা অ্যাড্রেস করছি না, আমরা করব। কিন্তু রাজপথ দখল করে তো দাবি দেওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা দাবি দেওয়া আদায় করতে করতে এইটুকু পর্যন্ত এসছি। অতএব আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না, এবং আমরা তাদের পক্ষেই থাকি, কারণ তারাই তো মানুষ গড়ার কারিগর। আমি আশা করি তারা আমাদের মেসেজ পেয়ে গিয়েছে এবং পেয়ে যাবে,
এবং সেভাবেই তারা কাজ করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঢাকা 17 নির্বাচনী আসনের 37টি এতিমখানায় পৌঁছে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী। তারেক রহমানের নির্দেশে বৃহস্পতিবার এসব এতিমখানার এতিমদের মাঝে পুরো রমজান মাসের সাহরি ও ইফতারের খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি। পাইলট প্রকল্প হিসেবে ভাসানটেক ও কড়াইল বস্তিতে এসব এতিমখানায় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। সে সময় আব্দুর রহমান সানি বলেন, সরকারি কোষাগার থেকে নয়, ব্যক্তিগত অর্থায়নে এই উদ্যোগ নিয়েছেন তারেক রহমান। বলেন, শুধু খাদ্য সামগ্রী নয়, নিয়মিত তদারকির নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানীর পশ্চিম ভাসানটেক এলাকায় নারী ও এতিম শিশুদের সাথে ইফতার করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। পবিত্র রমজান উপলক্ষে ঢাকা 17 আসনের কড়াইল বস্তি এবং ভাসানটেক এলাকার 14টি এতিমখানা এবং হাফিজিয়া মাদ্রাসায় পুরো মাসের ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহের উদ্যোগের অংশ হিসেবে জাইমা রহমান রোজার প্রথম ইফতার মাহফিলে যোগ দেন। এলাকার এতিম শিশু ও বয়োজ্যেষ্ঠ নারীরা ইফতারে অংশ নেন। ভাসানটেকের জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানার এতিম শিশুদের সাথে কুশল বিনিময় করেন। জাইমা রহমান এতিমখানার বিভিন্ন স্থাপনাও ঘুরে দেখেন। দায়িত্বরতদের সাথে কথা বলে সহযোগিতার আশ্বাসও দেন। পরে ইফতার মাহফিলে অংশ নেয় নারীদের সঙ্গেও কথা বলেন। ইফতারের আগে দেশ জাতির কল্যাণ কামনায় দোয়া করেন প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। শ্রমিক ও মেহনতি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দল আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এই কথা জানান। আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং তাদের ছোট সন্তান মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা, তার পরিবারের মঙ্গল কামনায় দোয়া করা হয়। ইফতার মাহফিলে দলটির কেন্দ্রীয় নেতা সহ শ্রমিকরা উপস্থিত ছিলেন। আমাকে যতটুকুই দায়িত্ব দেওয়া হয়েছে তার সর্বোচ্চই আমি কাজে লাগাবো কেবলমাত্র দেশ ও জাতির কল্যাণে এবং মজলুম মেহনতি জনগণ তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করে, তাদের সমস্যা কিছুটা লাঘব করে যাতে আমরা একটা সমপর্যায়ে আসতে পারি, সেই ধরনের রাজনীতি করে যাব ইনশাল্লাহ। রাজনৈতিক দলগুলোকে দলীয় সংকীর্ণতা ও হিংসা থেকে বেরিয়ে এসে গঠনমূলক রাজনীতি করার আহ্বান জানিয়েছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেছেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশ গঠনে সরকারকে সর্বাত্মক সহযোগিতায় আগ্রহী জামাত। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরের একটি রেস্তোরাঁয় এতিমদের সাথে ইফতারের আয়োজনে এসব কথা বলেন তিনি। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকার জনস্বার্থ বিরোধী কোনো কাজ করলে জামাত তার প্রতিবাদ করবে। গণমাধ্যমের ওপর ফ্যাসিবাদের খড়গ নেমে এসেছে দাবি করে জামাতের আমির আরও বলেন, কয়েকটি গণমাধ্যম থেকে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। এ ঘটনা স্বাধীন ও মুক্ত গণমাধ্যম নিশ্চিতের অন্তরায় বলে মনে করে জামাত। তিনি বলেন, দেশে এমন সংস্কৃতি গড়ে তোলা হবে যেখানে এতিমদের মধ্য থেকেও একসময় কেউ হয়তো প্রধানমন্ত্রী হবেন। ফ্যাসিবাদী শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তিনি। আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের উপরে অর্পণ করা আছে। হিংসা হানাহানির দলীয় সংকীর্ণতার রাজনীতির গণ্ডি থেকে আমরা বের হয়ে আসি। আজকে পবিত্র এই রমজানের দিনে আমি আহ্বান জানাবো, শুধুমাত্র দলীয় পরিচিতির কারণে আল্লাহর একজন বান্দা কিংবা বান্দি যেন জুলুমের শিকারে পরিণত না হন। সরকারি দল, বিরোধী দল মিলেমিশে উদার মানসিকতা নিয়ে প্রত্যেকটি নাগরিককে সম্মান করে তার অধিকার যেন আমরা নিশ্চিত করতে পারি, উভয়ে মিলে আমরা সেটাই আশা করি এবং সেটাই আমরা করব ইনশাআল্লাহ। কিন্তু আমরা একা চাইলেও সব হবে না, প্রধান দায়িত্বটা হবে সরকারি দলের। আমাদের পক্ষ থেকে আগেও বলেছি, আরেকবার আজকে এই প্রথম রমজানের দিন আমরা বললাম। নির্বাচনে আওয়ামী লীগের সাথে বিএনপির সমঝোতা হয়েছে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হলে দেশ জুড়ে প্রতিহতের ডাক দেওয়া হবে বলেও এ সময় হুঁশিয়ার করেন নাহিদ ইসলাম। বলেন, এই সরকারের কাছে আওয়ামী কালচার দেখতে চায় না জনগণ। বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটের রায় অস্বীকার করছে বলেও অভিযোগ করেন তিনি। গণভোট বাতিল হলে এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে বলেও মন্তব্য করেন তিনি। দ্রুত সংসদ অধিবেশন শুরুর আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ। রমজানের প্রথম দিন থেকেই জমজমাট রাজধানীর ইফতার বাজার। পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার ইফতার সামগ্রীর দোকানগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বড় বাপের পোলায় খায় শাহী কাবাব, সুতি কাবাব, মোরগ পোলাও, হালিম, জিলাপি, শরবত, মাঠা সহ হরেক রকম ইফতারের পসরা বসেছে চকবাজারে। দাম একটু বেশি হলেও ঐতিহ্যবাহী ও সুস্বাদু ইফতার কিনতে পেরে খুশি নগরবাসী। চকবাজার ঘুরে এসে আল মাসুম সবুজের ক্যামেরায় আরো জানাচ্ছেন সৈকত সাদিক। বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গায় ভরে লইয়া যায়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। প্রধানমন্ত্রীর সাথে 3 বাহিনী প্রধানের বৈঠক। ঈদের আগেই ফ্যামিলি কার্ড জানালেন মন্ত্রীরা। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এখনই না দেওয়ার পরামর্শ সিপিডি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রেসিডেন্ট ট্রাম্পের। মেরুদণ্ড সোজা করে এগোবে সরকার, মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শিক্ষা নিয়ে রাজনীতি নয়, চলবে না বদলি বাণিজ্য, হুঁশিয়ারি মন্ত্রীর। দাবি আদায়ে শিক্ষকদের রাজপথে না নামার কড়া বার্তা। ফ্যাসিবাদীরা এখনো দেশে অস্থিতিশীলতার অপচেষ্টা করছে বলেছেন ডাক্তার শফিক। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি নাহিদের। রোজার প্রথম দিনে ইফতার বাজার জমজমাট। লেবু ও শসায় উত্তাপ। 10% শুল্ক ছাড়ের পরও খেজুরের দাম না কমায় প্রশ্ন। এখনকার মতো পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। ধন্যবাদ।